তুমি এটা নিয়ে তিক্তভাবে অনুতাপ করবে। তুমি আর মুখ দেখাতে পারবে না। ফাইট শুরু করা যাক। অভিনব মাথা থেকে পা পর্যন্ত বালরাজকে দেখল। বালরাজ ছিল ভারী গড়নের, আর অভিনব ঠিক সেই ভারী দিকটাকেই আক্রমণ করার পরিকল্পনা করেছিল। ফাইট শুরু হল। বালরাজ যখন প্রথম পাঞ্চটা অভিনবের দিকে ছুঁড়ে মারল, অভিনব মুহূর্তের জন্য হতবম্ব হয়ে গেল। আর একটা কথা সব সময় মনে রেখো, শেষ নিঃশ্বাস পর্যন্ত ফাইট করবে। তোমাকে ফাইট করতেই হবে, বুঝেছো টাইগার? এটা কাকে নিয়ে এসেছে? এই ছেলে আমাদের উপর রাজত্ব করবে? হ্যাঁ, আমি তো বলেছিলাম যে কেউ এসে নিজেকে টাইগার বললেই আমরা মেনে নেব। একদমই না। কাম অন। বলরাজের পাঞ্চটা অভিনবের নাক ভেঙে দেওয়ার মতো ছিল, কিন্তু তার আগেই অভিনব নিজের নিয়ন্ত্রণ ফিরে পেল এবং ঝুঁকে পড়ল। বলরাজের পাঞ্চটা ফাঁকা বাতাসে লাগলো, আর সে ঘুরে অভিনবের দিকে তাকালো। এবার অভিনব পুরোপুরি সিরিয়াস। ছোটবেলা থেকে তার বাবা সঞ্জয় যেভাবে তাকে ফাইট শিখিয়েছিলেন সব মনে পড়ে গেল। এবার বলরাজ রেগে গেল। সে আবার অভিনবের দিকে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু অভিনব ঝুঁকে পড়ে বলরাজের পায়ে লাথি মারল। বলরাজ নিজেকে সামলাতে পারল না। হে বলরাজ, সারেন্ডার করে দাও। নিজের রেকর্ড নষ্ট করছো কেন? বাইরে আমি কাউকে বলবো না যে তুমি টাইগারের কাছে হেরেছো। বলরাজ একের পর এক পাঞ্চ মারতে শুরু করলো অভিনবের। অভিনব সব আঘাত থেকে নিজেকে বাঁচালো। শেষে অভিনব বলরাজকে ছেড়ে রিংয়ের এক কোণে গিয়ে চুপচাপ দাঁড়ালো। বলরাজ খুব কষ্ট করে তার ভারী শরীরটা তুলল আর ব্যথায় কাঁকড়াতে লাগলো। আকরাম, আমি জানি আজ তুমি খুব খুশি। বলরাজের পিঠে স্প্রেন হয়েছিল, কিন্তু তবুও সে হাসলো আর অভিনবকে জিজ্ঞেস করলো, এসব তুমি কোথায় শিখলে? এগুলো আমি উত্তরাধিকার হিসেবে পেয়েছি। আমার সঙ্গে একটা ড্রিঙ্ক করবে? আজকের পার্টি আমার তরফ থেকে। বালরাজ, এভাবে বললে হয় না। বলতে হবে, টাইগার জি, উড ইউ লাইক টু হ্যাভ আ ড্রিঙ্ক উইথ মি? উইল ইউ পার্টি? এভাবে। টাইগার জি, আজ আমার সঙ্গে ড্রিঙ্ক করবে? পার্টি করব? ওকে, রাইট। কেন নয়? অনন্যা, শোনো, আমার বাবা মা এসে গেছে। যা কিছু হয়েছে সব তারা জানেন। তারা তোমার সঙ্গে দেখা করতে চান। এক্ষুনি বাড়ি চলে আসো। কি এক্ষুনি? হ্যাঁ, এত অবাক হওয়ার দরকার নেই। এবার তুমি তোমার কাজের ফল ভোগ করো। বাই দ্য ওয়ে আকরাম, আকরাম, বলরাজ, আমি এখন তোমাদের সঙ্গে যেতে পারবো না। আমাকে বাড়ি পৌঁছাতে হবে। আমার ইনলজ হাউস। ইনলস? তুমি কবে বিয়ে করলে? এটা অনেক বড় গল্প, অন্য কোনো দিন বলবো। সব ঠিক তো? মাউন্টিকে কি ফোন করে জানানো উচিত নয়? না বালরাজ, আপাতত ওর আসল পরিচয় কাউকেই জানানো উচিত নয়। কেউ যেন না জানে যে টাইগার ফিরে এসছে। ঠিক আছে? মাউন্টি যা করছে ওকে সেটাই করতে দাও। আমি তাহলে যাচ্ছি। আর আকরাম, মনে আছে তো আমার জন্য ওই নতুন জবের কথা? চিন্তা করো না, তোমার কাজ হয়ে যাবে। এটা শুনে অভিনব আকরাম আর বলরাজের সঙ্গে হাত মিলিয়ে বাইরে বেরিয়ে গেল। যাওয়ার জন্য সে আগেই একটা ক্যাব বুক করেছিল। টাইগার, এটা নাও। এটা সেই একই লিকার যেটা আমরা হোটেলে খেয়েছিলাম। এটা তোমার ইনলসদের দিয়ে দিও। ওদের গত 7 পুরুষেও কেউ এমন জিনিসের স্বাদ পায়নি। এই সবকিছুর জন্য ধন্যবাদ আকরাম, আর তোমাকেও ধন্যবাদ ফিরে এসে আমাদের আশা বাঁচিয়ে রাখার জন্য। এখন বেরোবে নাকি রিংয়েই দাঁড়িয়ে থাকবে? কিছুক্ষণ পরে গাড়িটা অনন্যার বাড়ির সামনে এসে থামল। অভিনব গাড়ি থেকে নেমে গভীর নিঃশ্বাস নিয়ে বাড়ির ভেতরে ঢুকল। নমস্তে মামিজি, নমস্তে পাপাজি। আপনাদের দুজনের জন্য এটা এনেছি। ও ওয়াও,
এটা তো দারুণ, এটা খুবই দামি ম্যান। এটা কি? ও প্লিজ, আমার তো মনে হয় ও কোথাও থেকে এই বোতলগুলো চুরি করে এনেছে। তুমি কি সত্যি মনে করো ওর মতো একজন মানুষ এত দামি অ্যালকোহল কিনতে পারে? আর তুমি এসব এখানে কেন এনেছো? আমাদের মেয়ের ওপর জোর করে নিজেকে চাপিয়ে দেওয়ার পর এখন কি আমাদের ঘুষ দিতে এসেছো? তাও আবার চুরি করা লেকার দিয়ে। সরি, কিন্তু আমি কারো ওপর জোর করিনি, আর কিছু চুরিও করিনি। ও সত্যি? তাহলে কি কোনো ভূত আমার মেয়ের সঙ্গে শুয়েছিল? এসব করছো শুধু আমার ছেলের সম্পত্তি দখল করার জন্য। নিজেকে দেখো আর আমার মেয়েকে দেখো। অভিনবের মনে হলো যেন কেউ তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। কেউ তার কথা শুনতে রাজি নয়। সত্যি সে আনন্যার সঙ্গে একই বিছানায় ছিল, কিন্তু সেটা ইচ্ছাকৃত ছিল না। সে নিজেই জানতো না কিভাবে সে তার ঘরে পৌঁছে গিয়েছিল। যদি জানতো, সে কখনো এটা করত না। কিন্তু শেষ পর্যন্ত অভিনব কোনো ব্যাখ্যা দেয়নি। সে জানতো তাতে কোনো লাভ হবে না। তুমি কি বোবা? তোমার মুখে কি জিভ নেই? শর্মিলা, এই বসো। অভিনব, তুমি বসো। শর্মিলা তখনও রাগ নিয়ে তার দিকে তাকিয়েছিল। অভিনব বসে পড়ল, আর রাজীব কথা চালিয়ে গেল। তাহলে ওখানে যা হয়েছিল সে সবকিছুই আমরা জানি। এমনকি আনান্যা নিজেও জানে না তার সঙ্গে ঠিক কিভাবে এটা ঘটল। কিন্তু আমার মনে হয় সেখানে খুব বড় কিছু ভুল হয়েছিল। যাই হোক, এখন তোমার আর আনান্যার সম্পর্ক আমরা বদলাতে পারি না। অভিনব যা ঘটেছিল তার জন্য অনুতপ্ত ছিল না। যদি সে আনন্যার সঙ্গে না বেত, তাহলে তখনও আকরামের সঙ্গেও তার দেখা হতো না। আর সে চায়নি বাইরের দুনিয়ায় আনন্যার নাম বদনাম হোক। সেই বিয়ে ভাঙতেও চায়নি। তাহলে অভিনব, তুমি কি কাজ করো? আমি আগে ডেলিভারি বয় হিসাবে কাজ করতাম, আর আজই আমাকে জব থেকে বের করে দেওয়া হয়েছে। কথাগুলো ওদের ওপর যেন বোমার মতো পড়লো। শর্মিলা কিছু বলার আগেই রাজীব কথা বলল। অভিনব, তোমাকে যত তাড়াতাড়ি সম্ভব একটা জব খুঁজতে হবে, আর সেটা ভালো জব হতে হবে। তবেই তুমি আইনিভাবে আমার মেয়েকে বিয়ে করতে পারবে, ঠিক আছে? এখন তুমি যেতে পারো। অভিনব উঠে যেতে যাচ্ছিল, ঠিক তখনই শর্মিলার রাগ আবার ফেটে পড়ল, আর সে তার পেছনে কথা বলল। দেখেছো কি ভীষণ এগুয়ে, আর কি ওর ওভার কনফিডেন্স। পকেটে 10 টাকাও নেই, কিন্তু হাঁটে এমন ভাবে যেন জঙ্গলের টাইগার। রাজীব, তোমার কি মনে হয় ওর মতো একজন লুজারকে কেউ জব দেবে? দেবে। আমার কাজের কোনো অভাব নেই। শুনলে? অভিনবের কণ্ঠস্বর শুনে রাজীবও অবাক হয়ে গেল। অভিনব শর্মিলার কাছে এগিয়ে এসে বলল, আমি যদি একটা ভালো জব পাই, তাহলে কি আপনি আমাকে একটা সুযোগ দেবেন প্রমাণ করার যে আমি আনান্যাকে বিয়ে করার যোগ্য? আরে দেখো কি কনফিডেন্স ইয়ার। এমন কনফিডেন্সকে দূরে ছুঁড়ে ফেলো। আর জব বলতে আমি কাল থেকে কোনো পার্কিং এ বসে গাড়ির রিসিট দেওয়ার কথা বলছি না। আমি বলছি একটা প্রপার জব, একটা রিয়েল জব, একটা হাই স্টেটাস জব। আর যদি তুমি কালকের মধ্যে এমন একটা জব পাও, তাহলে আমি হয়তো তোমার কথাটা ভাববো। শর্মিলার মুখ থেকে এই কথা শুনে অভিনবের মুখে একটা বড় হাসি ফুটে উঠল। শর্মিলা জানতই না অভিনবকে বা তার পেছনে কে দাঁড়িয়ে আছে। সে হাসি মুখে মাথা নাড়ল আর বাড়ির ভিতরের দিকে এগিয়ে গেল। অনেক রাত হয়ে গিয়েছিল, আর সে জানতো এই সময় নিজের বাড়িতে যাওয়া সম্ভব নয়। সে ভাবল অনন্যার ঘরেই গিয়ে ঘুমাবে। আফটার অল, এখন তারা স্বামী স্ত্রী। সে তার ঘরের দরজার কাছে পৌঁছালো। কি? অনেক রাত হয়ে গেছে, আমি আমার বাড়িতে যেতে পারবো না। ঘুমানোর জন্য একটা জায়গা দরকার। তো? তুমি তো আমাকে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে ডেকেছিলে, তাই না? তাহলে তুমি আমাকে ঘুমানোর জায়গা দাও। তুমি কি ভাবছো আমি আবার তোমাকে আমার ঘরে ঢুকতে দেব? তাহলে আমি কোথায় যাব? জানি না, যা খুশি করো, কিন্তু বাইরে থাকো, নইলে তোমার পা ভেঙে দেব। প্রথমে অভিনব ভয় পায়নি, কিন্তু দরজাটা যখন তার পায়ে লাগতে যাচ্ছিল তখন সে দ্রুত পা সরিয়ে নিল। আনান্যা দরজাটা জোরে বন্ধ করে দিয়ে ভেতর থেকে চিৎকার করল। চাকরের জায়গা মালিকের ঘরে নয়, ওর জায়গা বাড়ির স্টোর রুমে। এটা শুনে অভিনব খুব খারাপ লাগলো, কিন্তু সে আর কি বা করতে পারত। বন্ধ দরজার দিকে তাকিয়ে সে হতাশায় মাথা নাড়ল।
এরপর কি হবে? অভিনব কোথায় ঘুমাবে?